নমস্কার, সবাইকে স্বাগত। একটু ইতিহাস নিয়ে শুরু করি। কোনো একটা সময় আমাদের এই বাংলায় ইংরেজরা যখন ছিলেন তখন ইংরেজরা সাধারণ জমিদারদের আনুগত্য পাওয়ার জন্য একটি বিশেষ বন্দোবস্তের চালু করেছিলেন। যারা ইতিহাস জানেন বা পড়েছেন তারা জানেন এই বন্দোবস্তের নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তে কোনো জমিদার বা রাজা যদি ইংরেজের প্রতি আনুগত্য বজায় রাখত তাহলে চিরস্থায়ীভাবে তিনি তার জমি বা জমিদারি নিজের হাতে নিতে পারতেন। সেটা বংশ পরম্পরাও হতে পারত, তবে তাকে আনুগত্য দেখাতে হতো ইংরেজ সরকারকে, একটা পার্টিকুলার ট্যাক্স তাকে পে করতে হতো। এবার আপনি ভাবতে পারেন যে আজকের এই অনুষ্ঠানে কেন আমি এই কথা বলছি। আজকে সমাজ ব্যবস্থায় তাকালে আনুগত্যের প্রয়োজন হয় না, কিন্তু মানুষের মধ্যে চিরস্থায়ীভাবে যে রোগগুলো বাসা বাঁধে সেই চিরস্থায়ী রোগের বিরুদ্ধে লড়ার মানুষের মধ্যে ক্ষমতা আজ অনেকের নেই। কীরকম সেটা? সেটা ধরুন প্রেশারের সমস্যা, সেটা ধরুন সুগার কেন্দ্রিক সমস্যা। এগুলো আজকে শুধুমাত্র একটা রোগ নয়, মানে আমার বলতে খারাপ লাগছে, সরি টু সে, এটা যেন আজকে মানুষের বিভিন্ন পরিবারের এই সমাজ ব্যবস্থার অঙ্গ ওতপ্রোতভাবে চলছে। মানে আপনি ভাবতে পারবেন না যে কারুর সুগার ধরা পড়লে তার ফ্যামিলির আত্মীয় স্বজনরা বলে, প্লিজ guys, you are welcome, that because you are coming in our sugar family. তো এই যে মানুষের মাইন্ডসেট, এটাকে আয়ুর্বেদ বলছে তাকে পরিবর্তন করা যেতে পারে। সুগারের ট্রিটমেন্ট হতে পারে, তার কন্টিনিউ ওষুধ খেয়ে সুগারকে সাপ্রেস করে রাখা, ইনসুলিনকে ওরালি ইনটেক করা, এটার প্রয়োজন নেই। আমরা প্যানক্রিয়াসকে চাঙ্গা করতে পারি, যার ফলে আমরা অটো জেনারেশনের মাধ্যমে আমাদের শরীরে ইনসুলিন তৈরি করতে পারি। কি করে সম্ভব সেটা অনেকের কাছে একটা আকাশ কুসুম স্বপ্ন বা কল্পনা মনে হলেও কি বলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, সেটাই আপনাদের সামনে আজকে জানানোর জন্য আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস ঘোষাল উপস্থিত হয়েছেন। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুর আজকের অনুষ্ঠানে। প্রশ্ন হচ্ছে সুগার নিয়ে। সুগার নামটা মিষ্টি হলেও রোগটা মিষ্টি নয়, কিভাবে দেখবেন এটাকে? একদমই ঠিক কথা বললেন, কারণ সুগার রোগ নিয়ে আমরা মাঝে মাঝেই এই প্রোগ্রামে আলোচনা করি। তার একটাই কারণ কি, আমরা সুগার রোগটাকে আটকাতে পারবো না, কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করে সেটাকে আমরা কন্ট্রোলে আনতে পারবো। আর সুগার রোগের ওষুধ যদি আপনি দীর্ঘদিন ধরে খেতে থাকেন, বহু বছর ধরে, 10 বছর, 15 বছর, 20 বছর, একটা সার্টেন টাইমে এসে আপনি দেখবেন আরও 6-7টা রোগ আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে, যেগুলোকে আমরা বলি সুগারের জন্যে যে সমস্যাগুলো হয়, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সমস্যা, ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে অনেক সুগার পেশেন্টেরই দেখবেন কমপ্লেন আছে কি হাত পায়ের তলায় জ্বালা জ্বালা করছে, হাত পায়ের তলায় সুরসুর করছে, বা পায়ের নিচে মনে হচ্ছে কাঁটা বেঁধাচ্ছে। অনেকের ক্ষেত্রে হাঁটা চলা করতে অসুবিধে হয়। কারণ কি, আমাদের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে। আর কি, আমরা সিকেডি নিয়ে আলোচনা করি, তখন দেখা যায় কি যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে তাদের মধ্যে 70 থেকে 80% পেশেন্টের কিন্তু সুগারের হিস্ট্রি রয়েছে। তো সুগার রোগটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, আজকে আমরা ওষুধ খাচ্ছি। এই আজকে আমি একজন পেশেন্ট দেখলাম, নতুন পেশেন্ট, দীর্ঘ 10-15 বছর ধরে সুগারের মেডিসিন খাচ্ছেন পেশেন্টটি। এখন ইনসুলিন নেন প্রায় 26 ইউনিট সকালে, রাত্রে 14 ইউনিট। তারপরেও ওনার ফাস্টিং রয়েছে 250-র ওপরে, পিপি আছে প্রায় 350 বা 370-এর কাছে। তো এবার তো তার অন্যান্য সমস্যাগুলো আসছে, দেখা যাচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, বলছে ডাক্তারবাবু চোখে ঝাপসা দেখছি। তো আপনারা তো সুগারের ওষুধ খাচ্ছেন, তারপর ইনসুলিন নিচ্ছেন, তারপরেও কন্ট্রোল হচ্ছে না। এরকম বহু পেশেন্ট এনবিপির আমাদের লাইভ প্রোগ্রামেও ফোন করে মাঝে মাঝে বলে কি, ডাক্তারবাবু আপনাদের কাছে ট্রিটমেন্ট করে উইদিন মান্থ বা 2 মান্থ বা 15 ডেজ আমার সুগার কন্ট্রোলে এসছে, যেটা কখনোই সম্ভব হয় না। তো আয়ুর্বেদের মধ্যে এরকম কিছু মেডিসিন রয়েছে, এরকম কিছু হার্বস রয়েছে, এবং লাইফস্টাইলটাকে আপনাকে মডিফিকেশান করতে হবে। কারণ সুগার রোগ যখন একবার আসবে, আগেকার দিনে যেটা দেখা যেত কি, একটা সার্টেন টাইমের পর মানে 40 বছর বা 45 বছর বা 35 অ্যাভাব 35 সুগার রোগ আসতো। এখনকার দেখা যাচ্ছে ছোটোদেরও সুগার হচ্ছে, যেটাকে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। কি 6 বছর বয়সে, 5 বছর বয়সে, 10 বছর বয়সে, 15 বছর বয়সে সুগার রোগ ধরা পড়ছে। এবং আগেকার সময় যেটা ছিল, একটা বার্ধক্যকালে সুগার দেখা যেত, তাও এতটা পরিমাণে নয়, এত মেডিসিন খেতে হতো না। একজন তো এসে প্রেসক্রিপশান দেখেন, ডাক্তারবাবু আমাকে 5টা সুগারের ওষুধ দিয়েছে, তার সাথে ইনসুলিন দিয়েছে। এত ওষুধ আগে ছিল না, 1টা বা 2টো ওষুধ। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনাকে এগিয়ে যেতে হয়, আপনার সুগারটাকে যদি কন্ট্রোল করতে হয়, আপনার সুগার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হয়,
কারণ আমাদের চারিপাশে যে সমস্ত গাছগাছাড়া রয়েছে প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে। আমরা যে বলছি আমরা একটা সার্টেন টাইমের পরে আপনার মেডিসিনটা বন্ধ করে দেবো, সেটা 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সেটা আপনার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করবে বা কতদিন ধরে ভুগছেন তার উপর নির্ভর করে। একজন পেশেন্ট যদি আমার কাছে 2 বছরের মধ্যে আসে, তার নিশ্চয়ই 1 বছর বা 1.5 বছর লাগবে না সারতে। তার সারতে হচ্ছে খুব তাড়াতাড়ি, হয়তো 3 মাস বা 4 মাসের মধ্যে সুগার কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু আপনি কি করে বলছেন কি আমাকে আর মেডিসিন খেতে হবে না? এটা বহু লোকেরই প্রশ্ন থাকে, এবং যারা আমাদের টেলিভিশনে প্রোগ্রাম দেখেন তাদের হয়তো মনের মধ্যে এই কথাটা চলতে থাকে কি ডাক্তারবাবুকে বলছেন কি আর সুগারের ওষুধ খেতে হবে না? সব ডাক্তারবাবুরাই তো বলে কি সুগারের ওষুধ লাইফ টাইম খেয়ে যেতে হবে, প্রেশারের ওষুধ লাইফ টাইম খেতে হবে, থাইরয়েডের ওষুধ লাইফ টাইম খেতে হবে। না, খেতে হবে না, কারণ আপনার বাড়ির মধ্যেই আপনার এমন ওষুধ গুণ মাত্রাযুক্ত জিনিসগুলো রয়েছে যেগুলো কিনা এই ধরনের সুগার, থাইরয়েড, প্রেশারকে কন্ট্রোল করতে পারে। সেটা একটা সার্টেন সময়ের পরে আপনার প্যাঙ্ক্রিয়াসের যখন নর্মাল অ্যাক্টিভিটি ফিরে আসবে, আপনার ইনসুলিন যখন প্রপারলি সিক্রিয়েট হবে, কারণ যেটা প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে যে ইনসুলিনটা সিক্রিয়েট হয় তার মেন কাজটাই হচ্ছে ব্লাডের মধ্যে সুগারের মাত্রাকে কম রাখা। এবার সেখানে যখন হ্যাম্পার হচ্ছে ডিউ টু প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যাঙ্ক্রিয়াস হতে পারে, তখনই আপনার ইনসুলিনটা কম সিক্রিয়েট হচ্ছে এবং আপনার সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়ছে। তো সেই জায়গাটাকে কারেকশান করার পরে 3 মাস, 4 মাস, 6 মাস পরে আমরা কিন্তু সম্পূর্ণ মেডিসিনটা বন্ধ করে দিই। এবং বন্ধ করার পরে যেগুলো আমি আপনাদের বাড়িতে বলে দিই বা আমাদের যে ডাক্তাররা রয়েছেন এনবিপির তারা যেগুলো বলে দেন সেইগুলো যখন মেনে চলছেন আপনারা, এরকম বহু পেশেন্টই রয়েছে, হাজার হাজার পেশেন্ট রয়েছে যারা আজকে মেডিসিন খাচ্ছেন না, তারা ওই ঘরোয়া উপায়ে, ঘরোয়া খাবারের মাধ্যমে, ঘরোয়া শাকসবজির মাধ্যমে কিন্তু তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পেরেছেন। আজকেও যারা প্রোগ্রাম দেখছেন, যারা এখনও আয়ুর্বেদের হাত ধরেননি বা এনবিপির হাত ধরেননি, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব কি আপনারা সুগার রোগটাকে নিয়ে মানে হেলাফেলা করবেন না। আপনি দেখছেন আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না ওষুধ খাওয়ার পরও, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে এরকম ক্ষমতা রয়েছে আপনার সুগার কেন, যে কোনো জটিল সমস্যাকে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে ভালো করতে পারবে। এরকম বহু পেশেন্ট নিউরোপ্যাথির এসছে আমাদের কাছে, ডায়াবেটিক নিউরোপ্যাথির, যারা হাঁটতে পারে না, তারা কিন্তু এখন উইদাউট ওয়াকার, উইদাউট ক্রাচ তারা কিন্তু হাঁটাচলা করছে। তো আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই সুগার থেকে ভালো থাকতে পারে। একদম। আমি আসি এবার আপনাদের সমস্যাগুলো নিয়ে। চেম্বার ডেফিনেটলি ডেট ওয়াইজ আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন ডক্টরস আছেন কোন চেম্বারে, সেটা তো জানবেনই, তার জন্য প্রস্তুতি নিয়ে বসুন। দরকার হলে লিখতে পারেন, লিখে নিতে পারেন, কিন্তু তার আগে আমাদের যেটা মূল কাজ থাকে সেটা হচ্ছে লাইভ ফোন অ্যাটেন্ড করা, আপনাদের সঙ্গে কথা বলা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দেবাশিস বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি অশোক মাইতি বলছি। হ্যাঁ, কোথা থেকে? অশোকদা বাড়ি যেন কোথায়? আমার তো আপনার সঙ্গে মানে টেলিফোনে পরিচয় আছেই। কোথা থেকে যেন বলছেন? বাড়িটা কোথায়? আমার বাড়ি কাকদ্বীপ। কাকদ্বীপ, বেশ, কাকদ্বীপ। বলুন কি হয়েছে অশোকদা? সমস্যা আমার নয়, আমার দিদি। আর দিদি কি হয়েছে? দিদির দিদি ভগবতী জানা, উনি থাকেন দীঘাতে। হ্যাঁ, বহু ডাক্তার দেখিয়ে তারা হাই প্রেশারটাকে কমানো যাচ্ছে না। কি কমানো যাচ্ছে না? প্রেশার। হাই প্রেশার। আচ্ছা, হাই প্রেশার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দিদির বয়স কত এখন? দিদির বয়স এখন 70 থেকে 72। আচ্ছা, দিদি কোথায় থাকেন বললেন? বিহার। দীঘাতে থাকে, একবার প্রপার দীঘাতে। ও দীঘা, দীঘা। দীঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রেশারটা কত থাকে বলতে পারবেন মোটামুটি? না, প্রেশারটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো কাকদ্বীপে থাকি। আচ্ছা, আমি তাহলে দিদিকে বলবো, কারণ বহু ডাক্তার দেখিয়েছে পাশে, উড়িষ্যার ডাক্তার ফাক্তারও দেখিয়েছে, কলকাতার দেখিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে না, মাঝে মাঝে শরীরগুলো ফুলে যাচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এবার টিভিতে শুনতে থাকুন, আমি যেগুলো বলছি তাহলে আপনার ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে আমরা বলছিলাম কি আমাদের সুগারের ওষুধ খাওয়ার পর সুগার কন্ট্রোল হচ্ছে না, প্রেশারের ওষুধ বহু ডাক্তার দেখিয়েছে, কিন্তু ওষুধ আমরা খাচ্ছি কেন? একজন মানুষ রোগ নিয়ে ডাক্তারদের কাছে যাচ্ছেন, সেটা যে প্যাথেরই হোক, তো তার কাছে যাচ্ছেন সুস্থ হতে। এবার সুস্থ যখন হচ্ছেন না, তার তো অল্টারনেটিভ দেখতে হবে। আয়ুর্বেদের হাত আপনার দিদির অবশ্যই ধরা দরকার, কারণ হাই প্রেশার যদি থাকে, মানে 170/90 বা 180/100 এরকম যদি প্রেশার থাকে, অনেক সমস্যা হতে পারে। ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কর্নিয়াল ড্যামেজ হতে পারে, মানে আমাদের রেটিনা, আপনি অন্ধ অবধি হতে পারেন। তো বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। দীঘায় আপনার দিদির বাড়ি, আমাদের হেড়িয়াতে প্রত্যেক 15 দিন ছাড়া চেম্বার থাকে। সামনেই হেড়িয়ায় চেম্বার রয়েছে, আপনি দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে দিদিকে দিয়ে দিন।
দিদিকে বলুন একবার যোগাযোগ করে হেরিয়া চেম্বারে দেখা করতে। অবশ্যই আপনার দিদির যে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, অবশ্যই আমি বলছি আয়ুর্বেদিক মেডিসিন খাওয়ার পরে দেখবেন প্রেশারটা একদম নর্মাল থাকবে, এবং দিদির যে বলছেন মুখ চোখ ফুলে যাচ্ছে, এই ফোলা ভাবটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। মেচেদা হিড়িয়া দু জায়গাতেই চেম্বার রয়েছে। প্রথম কাজ হচ্ছে আপনার নিচের এই হেল্পলাইন নাম্বার দুটোকে লিখে নেওয়া, লিখে বা সেভ করে নেওয়া ফোনে। নাম্বারটা হচ্ছে 9830235527, দেখতে পাচ্ছেন সাদা অংশের মধ্যে লাল দিয়ে লেখা রয়েছে। দ্বিতীয় যে নাম্বারটা দেখুন যেখানে আমি আঙুল দিচ্ছি 9830235537, এই নাম্বার দুটো লিখে আপনি যোগাযোগ করুন। বলুন আপনার বাড়ি কোথায়, বা আপনার দিদির দীঘায় বাড়ি, ওনারা আপনাকে গাইড করে দেবেন যে কোন চেম্বারে কোন ডেটে চেম্বার রয়েছে। আর আমিও আপনাকে গাইড করে দেবো কিছুক্ষণের মধ্যেই এটা বলে যে মেচেদা এবং হিড়িয়াতে কোথায় কোথায় চেম্বার রয়েছে, এটাও আমি বলে দেবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি জম্মু থেকে বলছি, বুঝলেন তো? কোথা থেকে? জম্মু থেকে। জঙ্গিপুর? জম্মু 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 কাশ্মীর। জম্মু কাশ্মীর থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, বলুন বলুন। জম্মু কাশ্মীর থেকে বলছি। হুম যে আমার তো সুগার আজ 5-6 বছর হয়ে গেল। হুম তো আমি ওষুধ পানি খাচ্ছি, এমনি বুঝলেন যে এমনি ইংরেজি দাওয়াই খাচ্ছি, আয়ুর্বেদিক নয়। হুম তো আমার কখনো 150, কখনো 250, কখনো 300 পার হয়ে যায়, মানে সুগার, এমনই পরিস্থিতি আমার। আচ্ছা, এখন বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 44 বছর। আচ্ছা, কতদিন ধরে সুগার রোগে ভুগছেন? এই বছর 5-6 হবে। বছর। ইনসুলিন নিতে হয় না? না না, ইনসুলিন নিতে হয় না, ওষুধই খাই আমি। এখানে আমার একটা সুগার ডাক্তার আছে জম্মুরি, ওনাকে আমি দেখাই। আচ্ছা, অন্যান্য আর অন্য কোনো সমস্যা হচ্ছে? চোখে দেখতে অসুবিধে, হাত পায়ের তলায় জ্বালা? চোখে আপচা হয়, মানে হাত পায়ে যেন একটু ফিক্স টাইপের ধরে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে আপনার সুবিধা হবে। তো দেখুন, আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম। উনি অলরেডি 5 থেকে 6 বছর সুগারের মেডিসিন খেয়ে নিয়েছেন। তারপরও উনি বলছেন কি আমার মাঝে মাঝে সুগার 150 হয়ে যায়, 250 হয়ে যায়, 300 হয়ে যায়। এবং আমি যেটা ঠিক বলছিলাম কি, আমরা যদি সুগার লেভেলটাকে যদি কন্ট্রোল না করতে পারি, ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে কি ওই যে সাইড এফেক্টগুলো আসছে, যের জন্যে আমরা সুগারকে বলি সাইলেন্ট কিলার। তো সাইড এফেক্ট কী আসছে? উনি এখন চোখের দেখতে অসুবিধে হচ্ছে, হাত পায়ের তলায় জ্বালা করছে। যে কমপ্লেনগুলো হয় নিউরোপ্যাথি বা রেটিনোপ্যাথি, এটা আপনার ডেভেলপ করছে। তো এখনও ওই অবস্থায় যায়নি যেখান থেকে আপনাকে ফিরিয়ে আনাটা অনেকটা কষ্টদায়ক হবে। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে কোনো নিয়ারেস্ট চেম্বারে বা চেম্বারে না আসতে পারুন, বহু মানুষ বহু দূরে থাকে, হয়তো কর্মসূত্রে আপনি বাইরে রয়েছেন, অনেক দিন পরে আসবেন, আমরা অনলাইন কনসালটেন্সিও করি। নিচে যে হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, ওই নাম্বার দুটো নোট করে নিয়ে একবার দেখান। আমরা যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দেবো সেগুলো খাওয়ার পরে, আপনার সাথে কথা বলার পরে আপনি দেখবেন উইদিন 2 to 3 মান্থ আপনার সুগার লেভেলটা একদম নর্মাল হয়ে গেছে। তারপরে আমরা বলে দেবো যে আর কতদিন মেডিসিনটা খেতে হবে। তারপরে যখন দেখব একদম নর্মাল রয়েছে একটা সার্টেন পিরিয়ডের পর, 6 মাস 8 মাস হোক, তারপরে আমরা আপনার ওষুধটা বন্ধ করে দিয়ে বাড়িতে তার সাপ্লিমেন্ট কী কী খেতে হবে আমরা বলে দেবো। তাতেই আপনার সুগার ভালো থাকবে, আপনার চোখ ভালো থাকবে, কিডনি ভালো থাকবে এবং নার্ভাস সিস্টেমটাও ভালো থাকবে। আপনি একটু যোগাযোগ করে নিন, অবশ্যই ভালো থাকবেন। বেশ, এই যোগাযোগের চেষ্টাটা আপনাকে নিজের করে করতে হবে এবং তারপরে বিভিন্ন জায়গায় আপনি চিকিৎসা করাতে পারেন। আপনার বাড়ির থেকে কাছাকাছি চেম্বার আশা করি আপনি পেয়ে যাবেন, কারণ অলমোস্ট এখন প্রায় সব জেলাতেই, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই চেম্বার রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, আসাম ধরুন, বা আপনি ধরে নিন আপনি দিল্লিতে রয়েছেন, সেখানেও আপনি দেখাতে পারবেন, আসতে পারবেন, চেম্বার আছে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, রায়গঞ্জ থেকে বলছি। কোথা থেকে? রায়গঞ্জ। লালগঞ্জ? রায়গঞ্জ। রায়গঞ্জ রায়গঞ্জ রায়গঞ্জ, আচ্ছা আচ্ছা, বলুন কি প্রবলেম? আমার শীতটা ঠিক ডান পাশ দিকে চাপ ধরে আছে, ব্যথা করছে। কোথায় ব্যথা করছে বললেন? কোথায় টান ধরছে? কোথায়? শীতদাঁড়টা। শিরদাঁড়া? হ্যাঁ। পিঠের শিরদাঁড়া। কোন দিকে ব্যথা? ডান দিকে? ডান দিকে। ডান দিকে ব্যথা। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, কতদিন? প্রায় 10-15 দিন যাবত। আচ্ছা, কোমরে কখনো আঘাত পেয়েছেন বা চোট লেগেছে, এরকম হয়েছে? 10-15 দিন যাবত। আমি বলছি কোমরে কখনো চোট আঘাত পেয়েছেন? কোমরে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় পেয়েছিলাম একটা। আচ্ছা, এখন বয়স কত হলো? এখন 42। রায়গঞ্জের কোথা থেকে বলছেন? রায়গঞ্জের
10 কিলোমিটার দূরে হেমতাবাদ থেকে বলছি। ঠিক আছে, আপনি একটু টিভিটা শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা একটা লাম্বার স্পন্ডলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডলাইটিস বা থোরাসিক ভার্টিব্রাল ডিজেনারেশন, যে কোনো একটা প্রবলেম আছে। ওনার একটা ছোটোবেলায় চোট আঘাত আছে, সেখানে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার হতে পারে বা অস্টিওফাইটিক চেঞ্জ হতে পারে। আপনার পিঠের শিরদাঁড়ার যে ভার্টিব্রাগুলো রয়েছে, যেটাকে আমরা কশেরুকা বলি, সেখানে আপনার কিছু না কিছু সমস্যা আছে যার থেকে এই পিঠেটা ব্যথাটা হচ্ছে। আরও একটা কারণে পিঠে ব্যথা হয়, যদি আমাদের কিডনি স্টোন থাকে, পিছনের দিকে আমাদের কিন্তু শিরদাঁড়ার ডান দিকে বা বাঁ দিকে ব্যথা হতে পারে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা দেখতে হয়। তো আপনাকে একটাই কথা বলবো, এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনি হয়তো ব্যথার ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, আবার 2 দিন পরে হচ্ছে, এইটাকে বাড়াবেন না। প্রত্যেকের ক্ষেত্রে বলছি, সেটা ব্যথা হতে পারে, স্কিন হতে পারে, চোখ হতে পারে, নার্ভ হতে পারে, যে কোনো সমস্যা। লেনদেন করবেন না, মানে যত আপনার সময় যাবে রোগটা আপনার শরীরকে তত কষ্ট দেবে এবং নষ্টও করবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি যোগাযোগ করবেন, আপনার রোগ থেকে তত আপনি আরাম পাবেন এবং রোগটাকে ভালো করে তুলতে পারবেন। সামনেই আমি 19 তারিখে রায়গঞ্জ চেম্বারে থাকবো, আপনি একটু রায়গঞ্জ চেম্বারে আমাদের যোগাযোগ করে নেবেন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার আছে। আমি 19 তারিখে সকালে ওখানে থাকবো 10টা থেকে, তো একবার এসে দেখিয়ে নেবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। বেশ, পরের কি কেউ রয়েছেন ফোনে? হ্যালো, আচ্ছা আসুন আপনাদেরকে আমি চেম্বার বলে দিই, কোথায় কবে কি চেম্বার রয়েছে, আপনারা কিভাবে আসতে পারবেন চেম্বারে। যেটা জানাবো সেটা হচ্ছে যে একেবারে প্রথম আগামীকাল থেকে শুরু করি। আগামীকালকে চেম্বার হচ্ছে 5 তারিখে আছে হচ্ছে ক্যানিংয়ের চেম্বারে থাকছেন ডক্টর আর দে। আপনারা আসানসোলের চেম্বার হচ্ছে 6 তারিখে দেখুন আসানসোলে চেম্বার তো আছে, সেখানে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। অন্যদিকে বর্ধমানের চেম্বারও 6 তারিখে পড়ছে, একই ডেট, সেম ডেট, থাকবেন এস ভাদুড়ি। অন্যদিকে এ হালদার থাকবেন হচ্ছে কৃষ্ণনগরে। আর মালদাতে চেম্বারও 6 তারিখে থাকছে, এস ঘোষাল থাকবেন সেই মালদার চেম্বারে। চলে আসছি 7 তারিখে হচ্ছে দুর্গাপুরে চেম্বার রয়েছে, দুর্গাপুরে চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। এ হালদার থাকছেন হচ্ছে বহরমপুরে, সেম ডেটে। 7 তারিখে কোচবিহারেও চেম্বার রয়েছে, কোচবিহারে এস ঘোষাল থাকবেন। আর এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বোলপুরের চেম্বারে 7 তারিখে। 7 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে হেড়িয়াতে, যে কিছুক্ষণ আগে হেড়িয়া বা মেচেদার জন্য ফোন এসেছিল, সেখানে এ হালদার থাকবেন একই ডেটে হেড়িয়াতে, অর্থাৎ 7 তারিখে। 10 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। এ হালদার থাকবেন গিয়ে হচ্ছে আরামবাগের চেম্বার 12 তারিখে। 13 তারিখের চেম্বার হচ্ছে শিলিগুড়িতে ডক্টর বি শর্মা থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে খড়গপুরের চেম্বারে 13 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়ার চেম্বারে এ হালদার থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে 14 তারিখের চেম্বারে শিলচরে, এস ভাদুড়ি থাকবেন। বি শর্মাকে আবার আপনি পাবেন হচ্ছে আগরতলা ত্রিপুরাতে, সেটা 14 তারিখে আবার চেম্বার হচ্ছে গুয়াহাটিতে এস ঘোষাল থাকবেন। এ হালদার থাকবেন পুরুলিয়াতে 14 তারিখে সেম ডেটে। কাকদ্বীপে চেম্বার রয়েছে, কিছুক্ষণ আগে কাকদ্বীপ থেকে অশোক মাইতি ফোন করেছিলেন, ওনার ওখানে চেম্বার রয়েছে, সেটা হচ্ছে এস ভাদুড়ি থাকবেন কাকদ্বীপে। চলে আসছি 15 তারিখের চেম্বারে। 15 তারিখের চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে চেম্বারে থাকবেন এ হালদারের পরের চেম্বার হচ্ছে দিল্লিতে 16 তারিখে, 19/9 চেম্বার হচ্ছে রায়গঞ্জ থেকে কিছুক্ষণ আগে ফোন করেছিলেন। রায়গঞ্জের চেম্বারে আজকে যিনি রয়েছেন অর্থাৎ ডক্টর এস ঘোষাল রায়গঞ্জের চেম্বারে উপস্থিত থাকছেন। ডেটটা হচ্ছে 19 তারিখের আগে চেম্বার হচ্ছে 18 তারিখে উত্তর 24 পরগনার বনগাঁতে এস ভাদুড়ি থাকবেন। 21 তারিখের চেম্বার হচ্ছে নিউ আলিপুরদুয়ারে হচ্ছে ডিরেক্টর স্যার বি শর্মা থাকবেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে জামশেদপুর চেম্বারে, 28 তারিখে চেম্বার রয়েছে। এবার এটা গেল হচ্ছে পুজোর সব আগের চেম্বার। এবার ভালো করে পুজো কাটান। আমরা 1 মাস আগে রেজলিউশন নিয়েছিলাম যে সুস্থ পুজো কাটাবো এনবিপি ইউনানি আর আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরে। পুজো কাটান ভালো করে। পুজোর পর আবার নতুন চেম্বার শুরু হচ্ছে 10th অফ অক্টোবরে চেম্বার হচ্ছে হলদিয়ার চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা। আর এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর চেম্বার, সেটা হচ্ছে 13 তারিখে অক্টোবরে। পরবর্তী প্রোগ্রাম দেখলে আপনার অক্টোবরের পুরো শিডিউল পাবেন, কিন্তু তার আগে সেপ্টেম্বরে সমস্ত চেম্বারে অ্যাটেন্ড করুন। কেউ মনে হয় আছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আমাকে একটু নিজের পরিচয়টা দিন, আমি ডাক্তারের সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিচ্ছি। আপনার নামটা বলুন। আমি বললাম তো আগে, গৌরমোহন দাস। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করে অন্যায় করে ফেলেছি বরুণ বাবু। বেশ, হ্যাঁ, আপনি কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন, বলুন কি সমস্যা? আচ্ছা, সমস্যা আমার পার্কিনসনের সমস্যায় ভুগছি আমি, মানে পার্কিনসন। বয়স কত এখন? বয়স 70 কাছাকাছি। আচ্ছা, হাত পা কি খুব কাঁপে না অল্প? বয়স হচ্ছে আপনার 70 চলছে আর কি। হাত পা কি খুব কাঁপে না অল্প কাঁপে? হাত পা কাঁপে, চলাফেরা করতে গেলে মনে হয় যেন উল্টে পড়ে যাব। আচ্ছা, আগের কথা ভুলে যাচ্ছেন বা স্মৃতি কোনো লোপ পাচ্ছে, এরকম হচ্ছে? হ্যালো, আগে কথা কিছু কিছু ভুলে যাচ্ছি বা স্মৃতি লোপ পাচ্ছে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? পশ্চিম মেদিনীপুর, দাসপুর থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি এবার টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে পার্কিনসনের সমস্যাটা, যেটা আয়ুর্বেদে বলা হয় হচ্ছে কম্পবাত, এটা নিয়েও আমরা মাঝে মাঝে আলোচনা করি। এই কম্পবাতটা কেন হচ্ছে? আমাদের যে ডোপামিন সিক্রিয়েটিং সেলটা রয়েছে ব্রেনেতে, মিড ব্রেনে, সাবস্টেন্সিয়া নাইগ্রার মধ্যে, সেখানে কোনো সমস্যার জন্যে সেই ডোপামিনটা প্রপারলি সিক্রিয়েট হতে পারে না। এর প্রথম কারণ এই রোগের। আর দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাকুনা বলে একটা পোর্শন রয়েছে ব্রেনেতে, সেই ল্যাকুনার পোর্শনে যদি কোনো ইনফ্র্যাক্ট থাকে, ইনফ্র্যাক্ট কথার অর্থ কি, রক্ত সঞ্চালন যদি না হয়, তাহলে এই ধরনের পার্কিনসনের মতো সমস্যা আসতে পারে। এবার পার্কিনসন হলে যে সমস্যাগুলো হয়, যেমন হাত পা কাঁপবে, চায়ের কাপ ধরতে পারবে না বা গ্লাস ধরতে পারবে না, হাঁটাচলা করতে কষ্ট হবে, ছোট ছোট স্টেপ হয়ে যাবে, হাত পায়ের মাংসপেশিতে টান ধরবে, পায়ে হচ্ছে শক্ত হয়ে যাবে মাসেলগুলো, এই সমস্যাগুলো পার্কিনসন হলে হয়। কিছু কথা ভুলে যেতে পারে পূর্বের। এটা মেইনলি হচ্ছে জেরিয়াট্রিক এক ধরনের প্রবলেম, বয়সকালে হয়। এর আমি বলবো আয়ুর্বেদের মতো এর চিকিৎসা কোথাও পাবেন না। আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি হচ্ছে এর অরিজিনাল ট্রিটমেন্ট, এবং তার সাথে কিছু মেডিসিন রয়েছে যেটা কিনা এই রোগকে খুব ভালোভাবে ঠিক করতে পারে। আপনার হাত পা কাঁপা কমবে, কারণ আমরা জানি আদারপ্যাথিতে একটা মেডিসিন রয়েছে যেটা ডোজটা দিনের পর দিন বাড়াতে হয়, এবং সেই ওষুধটা খেলে একটা মানুষ ঝিমিয়ে থাকবে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে সেটা পুরো ডিপ্রেস করে দেয়। তো আপনাকে আমি বলবো, আপনি পশ্চিম মিদনাপুর থেকে ফোন করেছিলেন, আমাদের মিদনাপুরে চেম্বার রয়েছে, খড়গপুরে আসতে পারেন, হেডিয়ায় আসতে পারেন, হলদিয়ায় আসতে পারেন, যেখানে আপনার নিয়ারেস্ট, মেছেদায় আসতে পারেন। তো যে কোনো একটা চেম্বারে যোগাযোগ করে একটু আমাদের সাথে দেখা করে নেবেন, এবং নিশ্চয়ই সিটি স্ক্যান বা এমআরআই আপনার রিপোর্ট হয়েছে আগে, বা ইজি রিপোর্ট যদি হয়ে থাকে, সেইগুলো সঙ্গে নিয়ে আমাদের যে কোনো চেম্বারে আসবেন। অবশ্যই আপনি দেখবেন ভালো থাকবেন, আর আপনার এই সমস্যা থেকে আপনি দেখবেন আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। একদম। এবার আসি পরের ফোনে। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, যোগেশ্বর আনন্দ বলছি। কোথা থেকে বলছেন? আনন্দ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রাঁচি থেকে। বেশ, বলুন কি হয়েছে? হ্যাঁ বলুন কি হয়েছে? থাইরয়েড, কোলেস্টেরল, ওগুলো কি আয়ুর্বেদের ট্রিটমেন্টে অ্যালোপ্যাথিকে অ্যাভয়েড করে পুরোপুরি কিওর হয়? কিসে? থাইরয়েড? হ্যাঁ, থাইরয়েড, সুগার, কোলেস্টেরল। একদম সম্ভব। আপনি থাইরয়েডের কতদিন ওষুধ খাচ্ছেন? থাইরয়েডের হয়ে গেল 2005 থেকে, প্রায় 20 সাল। আর কোলেস্টেরলের ওষুধ কতদিন খান? কোলেস্টেরল হলো 12 সাল থেকে। পেসমেকার বসেছে, পেসমেকার। আচ্ছা, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো আমরা বারবার আজকে রোগটা নিয়ে আলোচনা করেছিলাম, সুগার। তো সুগারের সাইড বাই রোগ দেখতে গেলে আমাদের যেটা এখনকার সমাজে সবথেকে বেশি প্রেশার এবং থাইরয়েডের সমস্যা, তো তিনটেরই ট্রিটমেন্ট রয়েছে। আমরা কাঞ্চন গাছ হয়তো আমরা সবাই চিনি না, কাঞ্চন গাছের পাতাটা জোড়া থাকে, তো সেই কাঞ্চন গাছ থেকে এক ধরনের মেডিসিন তৈরি হয় যেটা কিনা এই ধরনের থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে খুব উপকারী। এবং তার পাশাপাশি আপনি কোলেস্টেরলের কথা বললেন, আমরা জানি অর্জুন গাছের কথা, অর্জুন, আমাদের রসুন, এছাড়াও আর অনেক হার্বস রয়েছে যেগুলো
কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল এগুলোকে নর্মাল রাখতে সাহায্য করে। এবং তার পাশাপাশি সুগারের মনে হয় সমস্যা বললেন, সুগার নিয়ে তো আলোচনা করছি, আপনাকে বললামও কি সুগারের ট্রিটমেন্ট রয়েছে। আপনি যদি সম্ভব হয় একটু আমাদের সাথে কলকাতা বা আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার হবে যোগাযোগ করবেন। যদি না আসতে পারেন নিচের দুটো হেল্পলাইন নাম্বার লিখে রাখবেন, আমাদের সাথে ভিডিও কনফারেন্স হোক বা ভায়া ফোন হোক কথা বলবেন। আমরা সমস্ত রিপোর্ট আপনার দেখে আমরা যেটা প্রেসক্রাইব করে দেবো সেই মেডিসিনগুলো চালু করবেন। দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনি ওই ওষুধগুলো ছেড়ে অনেক ভালো থাকবেন, আপনার রিপোর্ট ভালো থাকবে এবং ভবিষ্যতে আর এই ওষুধগুলো কিছুদিনের মধ্যে আর খেতেও হবে না। উইদাউট মেডিসিন কিছু হার্বাল রেমেডিস দিয়ে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন। একদম। আরেকজন রয়েছেন ফোনে, সম্ভবত হয়তো শেষ ফোন হতে পারে আজকে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সুভাষ মন্ডল। সুভাষ, কোথা থেকে বলছেন আপনি? মালদা থেকে বলছি। মালদা থেকে। বলুন কি হয়েছে আপনার? সুগার। সুগার কতদিন ধরে? কতদিন ধরে সুগার? আমার জাস্ট 2 মাস হয়েছে ধরা পড়েছে। 2 মাস। আচ্ছা, ফাস্টিং পিপি কত রয়েছে? 2 মাস। টিভির ভলিউমটাকে মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাস্টিং আর পিপি খাওয়ার আগে খাওয়ার পরে সুগার লেভেল কত রয়েছে? ফাস্টিং হচ্ছে 262 আর পিপি খাওয়ার পরে 392। এটা অনেক বেশি রয়েছে। সামনেই আমি 6 তারিখে মালদায় থাকবো, মানে কাল বাদ পরশু দিন, ঠিক আছে? আপনি রিপোর্টটা নিয়ে আমার মালদা চেম্বারে এসে যোগাযোগ করবেন। আর আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হবে। তো এই যে আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, সুগার নিয়ে আজকে হয়তো প্রোগ্রামটা শেষ হবে। দেখুন, ওনার ফাস্টিং রয়েছে প্রায় 250-র উপরে এবং পিপি রয়েছে প্রায় 350-র কাছে। এই সুগার লেভেলটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, ভবিষ্যতে গিয়ে যে সমস্যাগুলো বারবার বলছি এগুলো কিন্তু আসবেই। তো আপনাকে আমি বলবো প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদের হাত ধরে, এনবিপির হাত ধরে আপনি আপনার সুগার লেভেলটাকে কমান। এই যে আপনি বললেন 2 মাস ধরা পড়েছে, আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন তত আপনি বেটারমেন্ট পাবেন, তত অন্যান্য সমস্যাগুলো আপনাকে আঁকড়ে ধরবে না। তো সামনেই শনিবার আমি থাকছি, আপনি এসে একটু যোগাযোগ করুন, অবশ্যই আপনি দেখবেন ভালো থাকবেন, সুগারটাও কন্ট্রোলে থাকবে। এবং সেটা আপনি একটা কথা বললেন খুব, সেটা অ্যাট্রাকটিভ কথা, সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়। হ্যাঁ একদম একদম, এটা মাথায় রাখবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শঙ্কর দে বলছি। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। বলুন কি হয়েছে, কি হয়েছে আপনার বলুন। শঙ্কর দে বলছি হুগলি থেকে। কি হয়েছে আপনার বলুন। আমার বয়স হচ্ছে 70। হ্যাঁ বয়স 70। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমার হচ্ছে কানের ভেতর নন স্টপ অল টাইম ঝিঝি পোকার ডাক, হ্যাঁ, আর সামান্য মাথা ঘোরে, এইটাই প্রবলেম। আচ্ছা, অডিওমেট্রি করেছেন? কানের কোনো রিপোর্ট করিয়েছিলেন? রিপোর্ট করেছিলাম, ভালো হয়নি তো, কমছে না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের যদি কানটা ধরি, কানের 3টে ভাগ আছে, একটা বাইরের পোর্শন, একটা মিডল ইয়ার, একটা ইনার ইয়ার। বাইরের পোর্শনে ফারাঙ্কেলের মতো রোগ হয়, যেটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। মিডল ইয়ারে 3টে বোন রয়েছে, মেলিয়াস ইনকাস্টেভিস, এবং তার সাথে ইউস্টেচিয়ান টিউব আছে যেটা কানের সাথে মুখে যুক্ত। এই 3টে হাড় বা ওই যে নলটা রয়েছে, ওতে যদি কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয় তখন আপনার এই ধরনের কানের মধ্যে ঝিঝি হতে পারে। তারপরে রয়েছে টিম্প্যানিক মেমব্রেন আর ভেতরে ভেস্টিবুলার ককলি, যেখানে আমরা কানের সাউন্ডটা তৈরি হচ্ছে। তো মেনলি মিডল ইয়ার বা ইনার ইয়ারে যদি কোনো সমস্যা হয় সেখানে আপনার এই ধরনের কানের সমস্যা, ঝিঝি, আওয়াজ, ভঁ ভঁ এইগুলো হয়, এবং তার সাথে মাথা ঘোরা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, এবং ব্যালেন্সটা ঠিক পাবেন না, কারণ কান আমাদের ব্যালেন্স ঠিক করে। তো আপনাকে আমি বলবো কানের খুব ভালো চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে, এটা শালক্যতন্ত্রের মধ্যে পড়ে। আপনি একটু হুগলির নিয়ারেস্ট যে কোনো চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আপনিও ভালো থাকবেন। বেশ, আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হবে, তবে চিকিৎসা পদ্ধতি প্রক্রিয়া চলতেই থাকবে, সঙ্গে আপনার সুস্থতাও আমরা একই রকমভাবে আশা করতে থাকব। আজকে এখানে শেষ করি, আগামীকাল আবার দেখাবো। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে, নমস্কার সবাইকে।